ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। এমএইজ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য একটা পারফেক্ট স্টাডি রুটিন কেমন হওয়া উচিত। যে রুটিনটা যদি আমি মাত্র এক মাসও ফলো করি তাহলে কিন্তু হাতে নাতে ফল পাবো। তো সেই ধরনের রুটিনস বা সেই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু আজকে আলোচনা করা হবে এবং প্রস্তুতি নেওয়ার আগে কিন্তু এই বিষয়টি তোমাদের অত্যন্ত হেল্প করবে। মাত্র 5-7 মিনিটের ভিডিও, শেষ পর্যন্ত দেখো। প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটা কিন্তু একটা আউটলাইন হবে, তোমার অনেক কিন্তু সময় বা টাইম কিন্তু সেভ হবে। দেখো, আমরা যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা। এবং বলে রাখি, এই দুটো পোস্ট আলাদা হলেও প্রস্তুতি কিন্তু আলাদাভাবে করবে না, বা প্রিপারেশন কিন্তু আলাদাভাবে নেবে না, একটা সিঙ্গেল প্রিপারেশন কিন্তু নেবে। ঠিক আছে, এটা হলো আমার প্রথম পয়েন্ট। এবং আমরা ঠিক কি স্টাডি রুটিন ফলো করব সেটাই কিন্তু এখন আমি ডিসকাশন করছি। দেখো, আমাদের টোটাল ওভারঅল কি কি বিষয় পড়তে হবে যদি আমি বলি, তাহলে দেখবে জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, অ্যারিথমেটিক বা ম্যাথস পোর্শন পড়তে হবে। এটা মানে সি এবং ডি প্রত্যেকের ক্ষেত্রে। এবং ইংলিশ পড়তে হবে অনলি সি গ্রুপের ক্ষেত্রে। এতক্ষণ মানে এখনো পর্যন্ত কিন্তু এই ধরনেরই সিলেবাস আমরা দেখছি। ঠিক আছে, পর্ষদের তরফ থেকে। এখন বিষয় হচ্ছে এইগুলোকে আমরা ঠিক কিভাবে সাজাবো এবং পড়ার সময় আমরা কিভাবে একটা পড়তে পড়তে স্মার্ট একটা রিভিশন নোটস বানাবো, সেই দুটো বিষয় কিন্তু একসাথে আমাদের আলোচনা করতে হবে, কারণ সেটাও কিন্তু রুটিনের একটা অংশ। দেখো, প্রথম যে অংশটা আমাদের করতে হবে, আমাদের টোটাল দিনটাকে আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করব। যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো, যারা মানে কাজের সঙ্গে যুক্ত আছো, তারা কিন্তু নিজেদের মতন ভাগ করে নেবে। আমি ইন জেনারেল কিন্তু একটা ভাগ করছি। ঠিক আছে, প্রথম যে পয়েন্টটা মানে প্রথম যে অংশটা রাখবে, মর্নিং সেকশন রাখবে। তারপরে ডে সেকশন মিনস, মর্নিং মিনস আমি ধরছি 6টা থেকে মানে 6টা বা 7টা থেকে স্টার্ট হবে এবং 11টা পর্যন্ত চলবে, 11টা AM পর্যন্ত চলবে। ক্লিয়ার? ডে সেকশনে তুমি রাখবে 11টা থেকে সন্ধ্যা 6টা, এবং এর সাথে সাথে নাইট সেকশনটাও যুক্ত করে দেবে, যেটা 10টা থেকে 12টা পর্যন্ত হবে রাত। ঠিক আছে, এবং তারপরে একটা সেশন আছে, সেটা হলো ইভিনিং সেশন। সেটা আমার মোটামুটি 6টা থেকে 7টা টাইম থেকে শুরু হবে এবং রাত 10টা পর্যন্ত চলবে। তার মধ্যে তুমি ডিনার কত কম টাইমে করবে সেটা তোমার বিষয়, বাট এই টাইম সেগমেন্ট কিন্তু আমাকে ইনিশিয়ালি একটা ফলো করতে হবে। ঠিক আছে, এবার এইখানের মধ্যে এই দুটো টাইম স্লট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মর্নিং এবং ইভিনিং। এখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে কে একটা ইউনিট ধরো এবং ইংলিশকে একটা ইউনিট ধরো। দুটোর মধ্যে যে কোনো একটা, এই দুটো জায়গায় কিন্তু আমাকে পুট করতে হবে। কি বিষয়টা বলছি না, আমি প্রেফার করব মর্নিংয়ে তুমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা পড়ো। কিভাবে পড়বে সেটা আমি পরে বলছি। ইভিনিংয়ে তুমি ইংলিশ পোর্শনটা রাখো, এবং যেটা ডে এবং নাইট সেকশন আছে সেখানে কিন্তু তুমি ম্যাথ সেকশনটা রাখো। ঠিক আছে, এইবারে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব, জিকে যখন আমি পড়তে যাব তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে, অনেকে অনেক রকমভাবে পড়ে, অনেকে হ্যাপাজেটলি পড়ে। যে আমি আগে বলেছিলাম জিকের মোট 12টা সাবজেক্ট আছে। তো আমি আজকে ইতিহাসের, প্রাচীন ভারতের ইতিহাস পড়লাম, কালকে মধ্যযুগের ইতিহাস পড়লাম, তারপরের দিন আমি পশ্চিমবঙ্গের ভূগোল পড়লাম, তারপরের দিন আমি স্ট্যাটিক জিকে পড়লাম, তারপরের দিন আমি ইকোনমিক পড়লাম। এইভাবে করলে কিন্তু হবে না। ঠিক আছে, একসাথে অনেকগুলো সাবজেক্ট কিন্তু শুরু করতে যেও না জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে বেস্ট ওয়ে হলো টু সাবজেক্ট পলিসি। ঠিক আছে, টু সাবজেক্ট পলিসি এর এর মানে কি না, দুটো সাবজেক্ট দিয়ে কিন্তু ইনিশিয়ালি শুরু করতে হবে, এবং সেটা একেবারে যেটা তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট, সহজ সাবজেক্ট, সেরকম নিয়ে কিন্তু শুরু করতে হবে। এর কিন্তু বাধা ধরার নিয়ম নেই যে কোন সাবজেক্ট করবে, তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সেটা দিয়ে শুরু করবে। আমি আমি ধরে নিচ্ছি তোমার ইন্ডিয়ান জিওগ্রাফিটা বেশি পছন্দ, তো ইন্ডিয়ান জিওগ্রাফি রাখো। এবং তার সাথে সাথে আমি বললাম টু সাবজেক্ট পলিসি, তো তার সাথে সাথে তোমার পছন্দ আমি ধরে নিচ্ছি লাইফ সায়েন্স, তো লাইফ সায়েন্সটি রাখো। ঠিক আছে, এবার কি করবে, তুমি মর্নিং স্লটে সোমবারে, আমি ধরছি তুমি সোমবারে পড়াশোনা শুরু করছো, তো সোমবারে তুমি ইন্ডিয়ান জিওগ্রাফি কি করছো, ভারতের নদ নদী। ঠিক আছে, নদ নদী পড়াটা শুরু করছো। ওই দিনের মধ্যে কিন্তু তোমাকে ওই নদ নদীটা তোমাকে কমপ্লিট করতে হবে, ওই দিন মিন্স এই 3-4 ঘন্টার মধ্যে। ঠিক আছে, করতে হবে। এবং তুমি যখন মঙ্গলবারে পড়ছো মর্নিং সেকশনে, তখন তোমার যদি মনে হয় যে ভারতের ভূগোল থেকে আরেকটা চ্যাপ্টার করতে পারো। বাট যদি আরেকটা সাবজেক্ট যেহেতু আছে তোমার, তখন তুমি যদি এই মানে ইন্ডিয়ান জিওগ্রাফি যদি তোমার সেদিন করতে না ইচ্ছে করে, তাহলে তুমি জীবন বিজ্ঞানের তুমি আরেকটা সাবজেক্ট পড়ে নিলে, কোর্স করে নিলে। ঠিক আছে, বাট এখানে কোন দিন কি পড়বে এত রুটিনে কিন্তু ঢোকাতে যাবে না, এত কিন্তু রুটিনটাকে মানে বানাবে না, রিজিড বানাবে না। ঠিক আছে, ফ্লেক্সিবল রাখবে। আমার মেন পলিসি হলো দুটো সাবজেক্ট আমি শুরু করব,
দুটো সাবজেক্ট, যেই একটা সাবজেক্ট শেষ হবে আমি 3 নম্বর সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুড করব, এইটাই হবে আমার পলিসি। এবার আমি 7 দিনের মধ্যে ভারতের ভূগোল আমি 3 দিন পড়বো না 2 দিন পড়বো না 1 দিন পড়বো, অত কিন্তু রুটিনের মধ্যে মানে ঢোকানোর চেষ্টা করবে না। আমি 2 সাবজেক্ট পলিসি নিয়েছি। আমার এখন সাবজেক্ট চলছে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স। আমার ইচ্ছে হলো আমি 3 দিন 4 দিন পর পর আমি জিওগ্রাফি করলাম, তারপরে 2 দিন আমি লাইফ সায়েন্স করলাম, কোনো অসুবিধা নেই। এইভাবে আমাকে একটা সাবজেক্ট যখন শেষ হবে, আমার ধরছি আমার ইন্ডিয়ান জিওগ্রাফি শেষ হয়ে গেল, তখন আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? তো এই অ্যাপ্রোচে কিন্তু আমাদেরকে যেতে হবে, 2 সাবজেক্ট পলিসি। এবং তারপরে আমাকে এই মানে ম্যাথের জন্য আমি 2টো সেকশন রেখেছি, কারণ এখানে একটু মানে সময় কম পাওয়া যেতে পারে, সেই জন্য ডে সেশন এবং নাইট সেশন, ঠিক আছে? যারা ওয়ার্কিং প্রফেশন আছে তারা মেনলি এই 11টা থেকে 6টা বা 10টা থেকে 6টার মধ্যে তোমার কাজ শেষ হয়ে যাবে, তুমি তখন এই সেশনটা বাদ দিয়ে দাও, তুমি নাইটে কিন্তু ম্যাথটা করবে। এবং যারা সারাদিন টাইম পাচ্ছ তারা কিন্তু এই 2 টাইমে ম্যাথটা করবে। ম্যাথের ক্ষেত্রেও কিন্তু যে কোনো একটা টপিক ধরবে, আমি ধরছি তুমি পার্সেন্টেজের অঙ্ক করছো, তো পার্সেন্টেজ থেকে কিন্তু দেখবে যে 6টা 7টা বা 8টা বা 10টা টাইপসের কিন্তু অঙ্ক হয়, মানে টাইপস থাকে। সেই প্রত্যেকটা টাইপসের কিন্তু তোমাকে ইনিশিয়ালি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি একদিনই একটা টপিক কমপ্লিট করতে বলবো না। তুমি যেহেতু ম্যাথসে আমাদের মোটামুটি 17 থেকে 18টা টপিক করতে হবে, তো সেই ক্ষেত্রে তুমি সপ্তাহে আহ, দুটো তুমি ধরে নিতে পারো, ঠিক আছে? 2 অথবা 3টে তুমি কিন্তু ম্যাথের টপিক ধরে নিতে পারো, 3টেই ধরো, ম্যাথের 3টে টপিক কিন্তু ধরে নিতে পারো। অর্থাৎ এক একটা টপিক তুমি দুদিনে করো, কোনো অসুবিধা নেই। একদিনে তুমি পুরো টপিক মানে টাইপ ওয়াইজ তুমি টোটাল বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপরে দিন তুমি 30-40টা অঙ্ক প্র্যাকটিস করলে, হয়ে গেল। ইংলিশের ক্ষেত্রেও তুমি একটা সিঙ্গেল টপিক চুজ করো, যে আমি নেক্সট মানে কালকে আমি সিনোনিম করব, ঠিক আছে? সিনোনিমের কিন্তু কোনো শেষ নেই, তো সিনোনিম করব। বা তুমি অ্যান্টোনিমস করবে। এবং সব থেকে বেশি বেটার হয় তুমি ইংলিশটাকে কিন্তু 2টো ভাগে ভাগ করে নাও, একটা গ্রামার পোর্শন এবং একটা ভোকাবুলারি পোর্শন, ঠিক আছে? আমি যে 32টা টপিকের কথা বলেছিলাম, না 28টা টপিকের কথা বলেছিলাম, সেখানে দেখবে গ্রামার এবং ভোকাবুলারি 2টো পোর্শন আছে। তো গ্রামার পোর্শন তুমি কিছুদিন পড়ো, ভোকাবুলারি পোর্শন কিছুদিন পড়ো। কারণ তুমি যদি ভোকাবুলারি দিয়ে শুরু করো, ভোকাবুলারির কিন্তু কোনো শেষ নেই। তো ভোকাবুলারি পড়তে পড়তে তোমার কিন্তু গ্রামার পোর্শনটা কম্প্রোমাইজ হবে। এই জন্য পিওর গ্রামার যে অংশগুলো আছে, ভয়েস, টেন্স, ন্যারেশন, বা যে আরো পার্টস অফ স্পিচের যে পোর্শনগুলো, সেটা তুমি সব মানে ভাগ করে নাও, যে আমি কিছুদিন পড়বো। এবং আমার ভোকাবুলারি পোর্শন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজ ইত্যাদিগুলো, সেটা আমি সপ্তাহে কিছুদিন পড়বো। এইভাবে অ্যাপ্রোচে করো, তাহলে কিন্তু বেস্ট হবে, ঠিক আছে? এবার আমি ওভারঅল সব কিছু বললাম। এবার যে বিষয়টা আমার এখানে আরেকটা বিষয় আমাকে অ্যাড করতে হবে, সেটা কি? আমি বললাম পড়তে পড়তে রিভিশন নোটস বানাও, যেটা পরীক্ষার আগে তোমাকে প্রচুর হেল্প করবে। অনেকে ভাবে রিভিশন নোটস মানে পুরো যা পড়লাম সেটাই খাতায় তোলা, সেটা কিন্তু নয়। আমি একটা ছোট্ট যেহেতু ভিডিওটা আমি ছোট্ট করতে চাইছি, তো এখানে ছোট্ট করে আমি কিন্তু বলছি। সাপোজ তুমি ভারতের নদ নদী পড়বে, তো উপরে হেডিং রাখো ভারতের নদ নদী, ঠিক আছে? ভারতের নদ নদী, উপরে হেডিং রাখো ভারতের নদ নদী। এইবার ভারতের নদ নদীকে আমি কটা ভাগে ভাগ করতে পারি? ইনিশিয়ালি উত্তর ভারতের বা নর্থ এবং দক্ষিণ ভারতের নদ নদী, তবে নর্থ এবং সাউথে ভাগ করলাম। উত্তর ভারতের নদী যখন আমি পড়বো, এটা বলবো যে সারা বছর জল থাকে, হিমবাহর যে গলা জল, সেখান থেকে এর কিন্তু মানে সেখান থেকেই কিন্তু এর জলের উৎস। তারপরে এর মেন নদীগুলো কি আছে? সিন্ধু, ঠিক আছে? সিন্ধু, গঙ্গা, গঙ্গা, ব্রহ্মপুত্র, আমি পুরো লিখছি না, সংক্ষেপে লিখছি। এইবার এই নদীগুলো তুমি এখান থেকে শুরু করো, এর দৈর্ঘ্য কত, ঠিক আছে? তারপরে শুরু করো এর মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে, উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা লেখো। তারপরে এর গতিপথ কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, কোথা দিয়ে কোথায় প্রবেশ করেছে ইত্যাদি, গতিপথ লিখলে। তারপরে তুমি এখানে লিখবে কোথায় পতন হয়েছে, ঠিক আছে? কোথায় পতন হয়েছে, এর তীরবর্তী শহরগুলো লিখবে। আর কি লিখতে পারো? এর ডান দিকের উপনদী লিখতে পারো, বাম দিকের উপনদী লিখতে পারো, যদি কিছু শাখা নদী থাকে শাখা নদী লিখতে পারো। এবং লাস্টে একটা অপশন রাখো যে অন্যান্য, ঠিক আছে? অন্যান্য মানে এক্সট্রা ইনফরমেশনগুলো। এবার তুমি সিন্ধু নদ বললে এর দৈর্ঘ্য এত কিলোমিটার, তার মধ্যে লিখলে তুমি ভারত এর মোট দৈর্ঘ্য এত, ভারতে এত কিলোমিটার দৈর্ঘ্য আছে, এর উৎপত্তি এখান থেকে হয়েছে, ভারতের এই অংশ থেকে ভারতে প্রবেশ করেছে, তারপর পাকিস্তানের এই জায়গা দিয়ে গেছে, মানে এই সাগরে পতিত হয়েছে, এর তীরবর্তী এই শহর আছে, ডান দিকে এতগুলো উপনদী আছে, বাম দিকে এতগুলো উপনদী আছে ইত্যাদি। এবার দেখবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন সিন্ধু নদীর ক্ষেত্রে উপনদী পোর্শনটা একটু বড়, তো উপনদীর আলাদা করে পয়েন্ট করব, যে ওর উপনদী কি, তার উৎপত্তি কোথায়, তার পতন স্থান কোথায় ইত্যাদি। তো সেই অংশগুলো আলাদা আমি এরকম চার্ট করব। মেন বলার বিষয় হলো তুমি যা যা পড়ছো এরকম একটা ছোট্ট করে ছক করে বা এরকম অ্যারো চিহ্ন দিয়ে
বা টেবিলের মাধ্যমে বা বুলেটের মাধ্যমে এগুলো কিন্তু তোমাকে আলাদা করতে হবে। তুমি যখন মানে দক্ষিণ ভারতের নদ নদী পড়বে তখনও কিন্তু তোমাকে সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে দক্ষিণ ভারতের নদী কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। দক্ষিণ ভারতের একটা আছে পশ্চিম বাহিনী বা ওয়েস্ট ফ্লোয়িং, একটা আছে কিন্তু ইস্ট ফ্লোয়িং, ঠিক আছে, ইস্ট ফ্লোয়িং। এবার যেটা ইস্ট ফ্লোয়িং আছে সেটা কি কি আছে না তুমি জানো যে আহ, কাবেরী আছে, ঠিক আছে, মহানদী 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 গোদাবরী, মহানদী গোদাবরী, কৃষ্ণা কৃষ্ণা কাবেরী এগুলো আছে। তো ঠিক একইভাবে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরীর উৎপত্তি স্থল, পতনস্থল ইত্যাদি ইত্যাদি তুমি একটা ছক করলে। ওয়েস্ট ফ্লোয়িং যে নদীগুলো আছে সরামতি বা তাপ্তি সেগুলোর জন্য একটা আলাদা ছক করলে। তো এইভাবে এমন একটা মানে একটা বড় বিষয়টাকে ছোট্ট একটা অংশে তুমি রিপ্রেজেন্ট করতে হবে, এটা কিন্তু পড়তে পড়তে তোমাকে করতে হবে। তুমি পড়ছো, এরকম একটা ছক রেডি থাকবে, জাস্ট এখানে ইনফরমেশন মেন ইনফরমেশন পুট করতে হবে। তাহলে তোমার কি সুবিধা হবে, পরীক্ষার আগে তো তুমি এত ডিটেলসে মানে পড়তে পারবে না। তো এরকম যদি একটা ছক তোমার কাছে রেডি থাকে তাহলে কিন্তু তুমি সেটা দেখে অনায়াসে পরীক্ষায় মানে দ্রুত রিভিশন দিতে পারবে। তো এইভাবে এই রুটিনটা এইভাবে তুমি পড়াশুনো করো এবং এই রুটিনে পড়ো, 1 মাসের মধ্যে তুমি কিন্তু ফল পাবে এবং 1 মাসের মধ্যে কিন্তু তোমার বলতে পারো তুমি নিজের চেঞ্জ কিন্তু বুঝতে পারবে। এবং যারা মানে একটা ভালো কোর্সের সন্ধানে আছো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য, তাদের বলবো অল ইন ওয়ান বুস্টার কোর্স আমাদের চলছে, যেখানে ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস, স্টাডি নোটস, চ্যাপ্টার ধরে ধরে পিডিএফ নোটস, 10,000 এমসিকিউ এবং ফুল মক টেস্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং অন্যান্য অনেক বিষয় কিন্তু অলরেডি আপলোড আছে, মানে ঢুকেই তুমি কিন্তু ফুল প্রিপারেশন পেয়ে যাচ্ছ, মানে এইগুলো পড়লেই তোমার পাস করে যাবে। তার বাইরেও কিন্তু আমাদের কন্টেন্ট ডে বাই ডে আপলোড হবে, সেইগুলো তুমি যদি মানে এই ধরনের কোর্সে যুক্ত হতে চাও ভিডিও ডেসক্রিপশন ফলো করো, ভিডিও ডেসক্রিপশন ফলো করো এবং তার সাথে সাথে কমেন্ট সেকশনেও আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা ফলো করো। সেটা ফলো করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, নিশ্চিত কিন্তু তুমি যদি এই কন্টেন্টগুলো পড়ো সফলতা তোমার কাছে আসবে, ঠিক আছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।